সূর্যি মামা প্রায় অস্ত যাবে। আমি ঝটপট করে মুখ হাত পা ধুয়ে সন্ধ্যাটা লাগাতে বসে যাই। ঘরে অনেক কাজ আছে, গেস্ট আসবে, তো গেস্ট আসার আগে বাকি কাজগুলো করে রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রচুর ব্যস্ত। তা প্রথমে ভাবছিলাম যে আজকে ভিডিও আমি এডিট করতে পারবো না, পাট নিয়ে রেখে দিয়েছি। তা ভাবলাম যে না, ওইটুকুনি পাটে ভাল লাগছিল না। তা এখন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপাতত আমি একটু রেডি হয়ে নিই, বাড়িতে কিছু গেস্ট আসবে, তারপরে একটু পকোড়া ভাজবো। কিসের পকোড়া বলো তো? গেস করো, আমিই বলে দিচ্ছি, পেঁয়াজের পকোড়া। তা ভাবলাম যে পেঁয়াজের পকোড়া ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে করতে একটু গল্পও হয়ে যাবে, আমার ভিডিও হয়ে যাবে, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 8টা, সন্ধ্যে 8টাও বলতে পারো, রাত্রির 8টাও বলতে পারো বাজে। মানে আজকে আমরা দুপুরবেলায় খাবার খেয়েছি তখন প্রায় 5:30 পৌনে 6টা হবে। আর আজকে ছুটির দিন, সবাই বাড়িতে। আর তারপরে গেস্টরা আসবে। আমি দিনের বেলাতেই যতটা পেরেছি আমি রান্না করে রেখে দিয়েছি। পুরো ভিডিওটা যেদিনকে যাবে সেদিনই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কি করেছি। অনেক কিছু রান্না করেছি, কিন্তু পকোড়া তো দিনের বেলায় করে রাখলে ভালো লাগে না, ওই জন্য তখন করিনি। আমাকে দেখেও অবশ্য তোমরা বুঝতে পেরে গেছো আজকে এত খাটনি গেছে, তারপরে কর্তামশাই কীর্তি করেছে। সকালবেলায় উঠেই দেখি উনি রান্নাঘর পরিষ্কার করতে বসে গেছে। আমি উঠেছি কোন সকালে, যে সকালে উঠি অফিস টাইমে থাকে, আমি তো উঠি 5টার সময়, আর আজকে উঠেছি তখন 6টা 10-15 হবে। আমি দেখি মহাশয় রান্নাঘর পরিষ্কার করতে বসে গেছে। তাহলে আমার অন্যদিন সময় হয় না, ওই জন্য আজকে আমি করে নিচ্ছি। আর আমার ঘুমটাও ভেঙে গেছে, যাই হোক কিছু করার নেই। তাকেও দোষ দেওয়া যায় না, কেন কি রান্নাঘরের উপরে যে ক্যাবিনেটগুলো আছে না, ওগুলো আমি পরিষ্কার করতে পারি না ঠিকঠাক। চলো এবার রেডি হয়ে গেছি, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি তো এক মনে চলে আসলাম রান্নাঘরে, পেঁয়াজ কাটবো খানিকটা। সাথে সাথে আমার মেয়েদের মধ্যে বলা শুরু হয়ে গেল। ছোটো মেয়ে যেহেতু পেঁয়াজ খেতে চায় না, মানে পেঁয়াজ চোখে দেখলে সে খাবে না, ও এমন খাবে যাতে পেঁয়াজ পেস্ট করা থাকে। কিন্তু পেঁয়াজের পকোড়াতে পেঁয়াজ পেস্ট কি করে করব আমি তো আদেও জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিও। তখন বলছে মাম্মা তাহলে এক কাজ করো, তুমি আমার জন্য বেগুনের পকোড়া বানাও, নাহলে আলুর পকোড়া বানাও। সাথে সাথে আমার বড় মেয়ে তাসু বলা শুরু করলো, না মাম্মা আমি কিন্তু ওইসব খাবো না, আমি কিন্তু পেঁয়াজের পকোড়াই খাবো। তখন কর্তামশাই বলছে এক কাজ করো, তুমি ডিমের পকোড়া বানাও। তাহলে ডিমের যে টেবিলটা হয়, আমি তাহলে করবোটা কি, ডিমেরটা বানাবো না পেঁয়াজেরটা বানাবো না আলু বেগুনেরটা বানাবো, আমার মাথায় কাজ করছে না। মানে ওরা তিনজন কিন্তু কন্টিনিউ বলে চলেছে, আমি আমার মতন কাজ করে চলেছি। আমি তো প্রথমে ভেবেই বসে আছি যে আমি পেঁয়াজের পকোড়াই বানাবো, যে খাবে আর যে না খাবে। সব সময় সবার মনের মতন না করে ওঠা সম্ভব হয় না। আর আমার বাড়িতে এই যে আমি ছাড়া আর যে তিনজন, তারা কিন্তু একটু চুজি বেশি, আর তিনজনেরই খাওয়ার রুচিটা অন্য ধরনের। আর আমি যেহেতু নিজে রান্না করি, আমি তো সব কিছুই খাই সর্বভুক। তোমাদের বাড়িতে এরকম কি না অবস্থা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার ছোটো মেয়ে আমার কাছে বারবার এসে এসে বলছে, মাম্মা তুমি কিন্তু আমার মনের মতন বানাচ্ছ না, আমি একটাও পকোড়া কিন্তু খাবো না। আমি বললাম ঠিক আছে, যদি সময় হয় তাহলে আমি বেগুনের পকোড়া বানিয়ে দেবো। বললো ঠিক আছে, সময় পেলে কিন্তু অবশ্যই আজকে করে দিও, আর আজকে যদি না পারো তাহলে কালকে করে দিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে টিটু দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তোমার ভিডিও আমি প্রায় দেখি, খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ টিটু দিদিভাই। দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল পড়া শুরু। যাই হোক, কারুর কথা না শুনে আমি যে পেঁয়াজের পকোড়া, যেটা আমার টার্গেট ছিল, বেশ খানিকটা পেঁয়াজ আমি কেটে নিয়ে বসে পড়লাম। আমি যে পেঁয়াজ কেটে বসলাম তার মধ্যে আমার দু মেয়ের মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। মারামারি মানে বলছে, মাম্মা তুমি আমার জন্য বানাচ্ছ না, তুমি দিদির জন্য বানাচ্ছ। আলটিমেট কিন্তু আমি কারুর জন্যই বানাচ্ছি না, আমি বানাচ্ছি গেস্টদের জন্য। কিন্তু সেই কথাটা ওদেরকে কে বুঝায়। যাই হোক, ওরা ওদের মতন এখন চলে গেছে টিভি দেখতে। একটু কার্টুনটা চালিয়ে দিয়েছি, ঘরটা তাহলে পরিস্থিতি একটু শান্ত থাকবে। এখানে বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, কোনো কিচ্ছু পাওয়া যায় না, কোনো চপ জাতীয় জিনিস পাওয়া যায় না। এখানে পাওয়া যাবে বড়া পাও। সকাল থেকে রাত পর্যন্ত যেখানে খুশি বড়া পাওটা পেতে পারো, যদি কোনো সময় নাসিকে ঘুরতে আসো, সব সময় পাওয়া যায়।
ওই জন্য ঘরের মধ্যেই এগুলো সব বাড়ি বাড়ি খেতে হয়। তোমাদের সাথে কয়েকটা ঘটনা শেয়ার করি। প্রথম যখন নাসিকে আসলাম তখন আমি চায়ের দোকান খুঁজে পাইনি। এই ধরো বাইরে যখন টুকটাক বেড়াতে যেতাম তো তখন চায়ের দোকান পেতাম না। এখানকার মানুষরাও কিন্তু চা খুব একটা খায় না, খাবে কারা? বাড়িতে বসে খাবে। আমাদের ওদিকে যেমন চায়ের দোকান প্রত্যেকটা অলি গলিতে সামনে থাকবে, কিন্তু এখানে সেরকম কিন্তু চায়ের দোকান পাওয়া যায় না, খুব কম, মানে না হওয়ার মতন। আর তাও কি তাদের আবার সময়সীমা বাঁধা থাকে, একটু এদিক ওদিক হয়ে গেলে চায়ের দোকান কিন্তু বন্ধ থাকবে। আর মন্দিরের আশেপাশে চায়ের দোকান পাওয়া যাবে, কিন্তু রাস্তার পাশে কিন্তু সেরকম একটা চায়ের দোকান পাওয়া যাবে না। যাই হোক, একদিকে আমি দুপুরবেলাকার তরকারিগুলো গরম করতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কিন্তু কড়াইটা গরম করার কথা আমার মনে নেই। দেখো, কালো রঙের কড়াইটা যেটা বসিয়েছি সেটা কিন্তু আমি এখনও গ্যাসটা জ্বালাইনি, মানে চুলাটা জ্বালাইনি ওই দিককার। আমার মাথাতেই নেই যে আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি। মানে চিন্তা করতে পারো, হড়বড়িতে গড়বড়ি আমার কিন্তু প্রায় সময় হয়ে থাকে। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বেঙ্গলি ব্লগ গায়ত্রী। গায়ত্রী বোন লিখেছে, সুপ্রিয়া দিদি ভাই, রবিবারের দিন সবারটাই মানে সবার জীবনই এরকমই থাকে, সবাই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটায়। তোমার ভিডিওটা দেখলাম, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ গায়ত্রী বোন, তুমি যে আমার ভিডিওটা দেখেছো আর তার সাথে সাথে এত সুন্দর একটা কমেন্টস করেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা মানে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভাবলাম যে একটা চামচ দিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে দিই, ওই জন্য নকশা করে চামচ দিয়ে দিচ্ছি। কিন্তু আমার তো স্বভাবে নেই না চামচ দিয়ে নকশা করে দেওয়া, কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে। তা ভাবলাম যে না, অল্প কটা পকোড়া চামচ দিয়ে দিই, তারপরে হাত দিয়ে দেবো। তা চামচটা বেসিনের মধ্যে আমি রেখে দিলাম, কারণ কি হাত দিয়েই সব কাজবাজ করা আমার অভ্যাস, চামচ দিয়ে খুব একটা কিন্তু আমি পারি না। তোমরা চামচ কি হাত দিয়ে ইউজ করো, ওটাই কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। পকোড়ার কিন্তু দারুণ গন্ধ ছেড়েছে। ওইদিকে কিন্তু আমার বড় মেয়ে বলছে, মাম্মা পকোড়া কি ভাজা হলো, খেতে আসবো? কিন্তু দুঃখের বিষয়, এখন আমি বেগুনের পকোড়া কিংবা আলুর পকোড়াটা করব কখন? দেখা যাক, যদি আজকে না পারি কালকে অবশ্যই ছোটো মেয়েকে করে দেবো। আর ওই দেখো, ঠিক আমার স্বভাব যেটা হাত দিয়ে কাজ করা, আমি কিন্তু সেকেন্ড রাউন্ডের পকোড়া চলে এসেছে হাত দিয়ে করতে। ওসব চামচ টামচ দিয়ে কড়াকড়ি কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। দেখো, অনেক সময় আমি অনেক কিছু কাটি বটি দিয়ে, অনেক কিছু কেন বেশিরভাগ জিনিসই কিন্তু সবজি মাছ কিন্তু কাটি বটি দিয়ে। আর খুব কম জিনিসই আছে, যেমন টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এসব টুকটাক জিনিসই কিন্তু আমি ছুরি দিয়ে কাটি। আমার ওই যে স্বভাবে নেই, মানুষ স্বভাব পরিবর্তনটা করবে কি করে? স্বভাব কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। দুপুরে যা যা রান্না করেছি একের পর এক কিন্তু আমি সব গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধেবেলায় রান্না করাটা আমার পক্ষে সম্ভব না। দুনিয়ার কাজবাজ করে সন্ধেবেলায় রান্না করব, সেটা আমার পক্ষে একদমই অসম্ভব। আমি সকাল থেকে পুরো সারাক্ষণ নিশ্চিন্তে যত যা রান্নাপত্র হয় আমি সব করে নিতে পারি, শুধু পকোড়াটা হয়ে যাওয়ার পরে আমি গরম গরম ভাতটা বসাবো। গেস্টরা আসবে, তাদের একটু গরম ভাত দেবো। আর এখানে কেউই রুটি খাবে না, রুটি লুচি কেউই খাবে না, গেস্টরা বাঙালি, ওই জন্য রুটি লুচির কোনো ঝঞ্ঝাট নেই। আমার বড় মেয়েকে দিলাম কতগুলো পকোড়া, আর তার সাথে সাথে আমি আলু কেটে নিয়েছি আর অল্প একটু বেগুন কেটে নিয়েছি আমার ছোটো মেয়েকে দেবো বলে। আমি খাবো, আমার কর্তামশাই খাবে, আমার বড় মেয়ে খাবে, আর আমার ছোটো মেয়ে খাবে না, সেটা কি হয়? যতই হোক মন তো চায় না, না? তো ওর জন্য কতগুলো আমি ভেজে দিয়েছি। ও আর ও মানে দুই মেয়ে দিব্যি খাচ্ছে আর খেতে খেতে টিভি দেখছে, বলছে মাম্মা ইয়াম্মি হয়েছে ইয়াম্মি। মাঝে মাঝেই তো এরকম করতে পারো, কিন্তু বন্ধুরা করা যায়, কিন্তু কি বলো তো, দুই রকমের করা না সবসময় হয়ে ওঠে না। তোমাদের বাড়িতে কেমন হয় পরিস্থিতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি তো ভাজছি খাচ্ছি, মাঝে মাঝে বাইরের দিকে যাচ্ছি, কিন্তু আমার গেস্টরা তো এখনও আসলো না। তারপরে আমার মেয়েরা দেখছি ভিডিও কলিংয়ে কথা বলছে তাদের বান্ধবীদের সাথে। স্কুল কালকে আছে, আর আমার ছোটো মেয়ে তার নতুন স্কুল ব্যাগ ভিডিও কলিংয়ে তার বান্ধবীকে দেখাচ্ছে। আমি বলছি বাহ, এইসবও দেখানো হয়? বলে হ্যাঁ মাম্মা, ও দেখিয়েছে ওই জন্য আমিও দেখাচ্ছি। আর এই দেখো, পকোড়া খাওয়ার পরে বসে পড়লো চিপস খেতে, কলার চিপস। মানে কিছু আর বলার নেই। আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম বাকি যতগুলো পকোড়া ছিল, মানে বেগুন আর আলুর, সেগুলো করার জন্য। বেশি না, সেগুলো অল্প অল্প করে করলাম। যথারীতি সমস্ত সব পকোড়াপত্র ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। দেখে অবশ্য অনেকটাই বোঝা যায়, তোমরা তো খেতে পারবে না, কিন্তু দেখে কিন্তু তোমরা একটু গেস করলেও করতে পারো। এবার ঝটপট করে অন্য পটের মধ্যে আমি রেখে দিচ্ছি, কেন কি যে থালায় পকোড়াগুলো রেখেছিলাম সেটা একটু তেল তেল টাইপের লাগে, ওই জন্য আমি পুরো তেলগুলো ঝেড়ে দিয়ে এই পটটার মধ্যে রেখে দিলাম।
রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ, তরকারি সমস্ত সব কিছু গরম করা হয়ে গেছে। এবার একটু ভাতটা বসাবো, তার আগে ঝটপট করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে মনটা বেশ ভালো লাগে। আমরা গৃহিণীরা কিন্তু বেশিরভাগ সময়টাই কাটাই রান্নাঘরে। বাকি থাকলো চা, সন্ধ্যাবেলার থেকে চা খাওয়ার আমি সেই সময়টাই পাইনি। এখন ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম আমি চা নিয়ে, আর তার সাথে সাথে মেয়েদের সাথে একটু টিভি দেখে নিই। নিজে একা একা টিভি দেখা আর মেয়েদের সাথে একটু গল্প করতে করতে টিভি দেখার মধ্যে কিন্তু আনন্দটাই আলাদা। আর ওদের কাছে আমি ইচ্ছাকৃতভাবে অনেক সময় জিজ্ঞাসা করি এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে, ওরা কিন্তু বেশ মজা পায়। যদিও আমি বুঝতে পারি তবুও কিন্তু না বোঝার ভান করে আমি আমার মেয়েদের কাছে জিজ্ঞাসা করি। তখন আমার মেয়েরা বলে, মাম্মা তুমি কি কোনো সময় স্কুলে যাওনি, তুমি কি কাউন্টিং জানো না? এই কথাগুলো শুনতে কিন্তু আমার আরও মজা লাগে। আমার মনে হয় যে আমি এরকম ছোট থাকি, এরকমভাবে আমার মেয়েরা আমাকে বুঝাক। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। সমস্ত কাজবাজ শেষ, ভাত হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন ঘর বাড়ি পুরো চকচকে, শুধু গেস্টদের আসার অপেক্ষায়। টিভিটা চলছে কিন্তু আমি কোনো কিছু বলতে পারছি না, ফুল ভলিউমে টিভি চলছে। আমি কথা বললে আবার দোষ হয়ে যাবে। যে গেস্টদের আসার কথা ছিল তারা এসেছিলেন। কি সুন্দর মানে গিফট নিয়ে এসছে, দেখো গণেশ ঠাকুর। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। দারুণ হয়েছে না? এটা এখন কোথায় টানাবো সেটাই ভাবছি। আমার বড় মেয়ে তাসু বলছে মামা দরজায় লাগাতে, আর ছোটো মেয়ে বলছে বাইরের দরজায় লাগাতে। এখন দেখা যাক যেখানে লাগাবো তোমাদের জানতেই পেরে যাবে ভিডিওর মাধ্যমে। এখন এই বাসনপত্রগুলো আমি এখন মাজবো, এই দেখে নাও। কিন্তু খুব মজা হলো। হ্যাঁ খেয়ে নে আইসক্রিম খেয়ে নে। আমিও এখন রাত্রি এত 12টা বাজতে এসছে, এখন আর খাস না। দিদি খেয়ে আমাকেও একজন খাবে মানে তার সাথে আরেকজন খাবে। বেশ তাসু অনেক রাত্রির হয়ে গেছে। কিছু হয় না, আমি খাবোই না বাবা, আমি এমনি হেঁচি দিচ্ছি। আমি আইসক্রিম খেয়েছি আর ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। এখন রাত্রির বাজে 12:15, দেখে নাও 12:15 বাজে। আমি এখন বাসনপত্র মাজবো, পরিষ্কার করবো, কালকে স্কুল আছে, অফিস আছে, সব আছে। তাহলে আজ এই পর্যন্ত, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, সাথে একদমই ভুলো না। আবার তোমার সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। তো দেখার জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।